নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। উত্তর সিকিমে তিস্তায় হাই অ্যালার্ট, বিরাট ধসে বন্ধ একাধিক রাস্তা। মেঘ ও রোদের লুকোচুরি চলবে, কলকাতায় আজ বৃষ্টি কখন? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভারতীয় নৌসেনা নামলে পাকিস্তান চার টুকরো হতো, হুঙ্কার রাজনাথের। এক শিফটের হবে নিট পিজি, নির্দেশ সুপ্রিম কোর্টের। সন্ত্রাসবাদকে গর্ত থেকে বের করে পিষে মারল, হুঙ্কার প্রধানমন্ত্রীর। মেয়ের তাপমাত্রা 40 ডিগ্রির নিচেই, অপেক্ষাকৃত আরামদায়ক আবহাওয়ায় খুশি শহরবাসী। দেশের সেরা 10টি চিকিৎসা প্রতিষ্ঠানের তালিকায় এবার কলকাতা মেডিকেলও। বিধি প্রকাশের পরই এসএসসি ঘোষণা করল বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ। সিকিমে 1000 ফুট নিচে পড়ল গাড়ি, মৃত এক বাংলার পর্যটক সহ নিখোঁজ 8 জন। আইসিকে অশ্রাব্য গালি ক্যাস্টর, ক্ষুব্ধ মমতা। এফআইআর সরল দেহরক্ষী। পাক হানি ট্রাপ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ার। কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনে হাটগাছা পঞ্চায়েত এলাকায় প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। ভুগছিলেন ক্যান্সারে, 73 বছরে প্রয়াত টাইগার ম্যান বাল্মিক থাপার। ভারত, রাশিয়া, চীন নয়া মহাশক্তি। বেজিং দিল্লি সীমান্তে সমঝোতা ঘোষণা পুতিনের বিদেশমন্ত্রীর। এক বছরে 500 টাকার জাল নোট বেড়েছে 37%, রিপোর্ট আরবিআইয়ের। কেশপুর, আদিবাসী আন্দোলনে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ছাড়া কিছুই করতে পারবো না, কেশপুর কলেজের অধ্যক্ষ। ওয়েস্ট বেঙ্গল, নয়া নিয়োগ বিধি প্রকাশ, এসএসসির বয়স সীমায় ছাড় পাবেন কারা? মেদিনীপুর শহরে চার্চ স্কুলে বিশেষ কোচিং সেন্টারে উদ্বোধন করলেন মহকুমা শাসক। মেধাবীদের প্রশিক্ষণ হবে প্রবেশিকার জন্য। মেদিনীপুর হাসপাতালের রোগী পরিষেবা ও নিরাপত্তার স্বার্থে ফায়ার অডিট সম্পন্ন হলো জেলায়, মেদিনীপুরে জানালেন। পশ্চিম মেদিনীপুর জেলাতে কমে গেল ধান সহায়ক মূল্য কেনার লক্ষ্যমাত্রা, তবে লক্ষ্যমাত্রা পূরণে তৎপরতা। গড়বেতা 3 নম্বর চন্দ্রকোনা রোডের কদমডিহা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক টোটো চালক, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লরির পিছনে। বৌদির কাটামুন্ডু হাতে ঝুলিয়ে সোজা থানায় যুবক, শনিবার বাসন্তীতে শিউরে ওঠা দৃশ্য। আইসিকে অশ্রাব্য গালি হুমকির ঘটনায় শনিবার হাজিরা এড়ালেন অনুব্রত, পুলিশের সঙ্গে দেখা করলেন আইনজীবীরা। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতার, তবে নির্দিষ্ট সময়ে পেরিয়ে যাওয়ার পরেও তাকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিতে দেখা যায়নি। ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224, 351 এই 4 ধারায় হুমকি প্রদর্শন, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীকে হেনস্থা, শ্লীলতাহানির মামলায় রুজু করা হয়েছে। সকাল থেকেই তিনি হাজিরা দেন কিনা সে বিষয়ে সকলে নজর ছিল, কিন্তু তার পরিবর্তে এদিন বিপত্তরণ ভট্টাচার্য, পলাশ মুখোপাধ্যায়, কৌশিক সরকার, মণিশঙ্কর মণ্ডল নামের বোলপুর আদালতের 4 আইনজীবী এসডিপি অফিসে এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে আইনজীবীরা মুখে কুলুপ আঁটলেও যাওয়ার সময় তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি বলে সাংবাদিকদের জানান। এমতাবস্থায় পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেদিকেও তাকিয়ে সকলে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিনের হাজিরা এড়িয়েছেন। আগামীকাল রবিবার তাকে হাজিরা দেওয়ার জন্য মহকুমা পুলিশ প্রশাসন নোটিশ দিয়েছে। এর পাশাপাশি তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসি লিটন হালদারের মোবাইল বাজেয়াপ্ত করা হতে পারে, পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়াও আগামী সোমবার আইনি জটিলতা এড়াতে সোমবার জামিন নিতে পারেন অনুব্রত, এমনটাই তৃণমূল সূত্রের খবর। বৌদির কাটামুন্ডু হাতে ঝুলিয়ে সোজা থানায় যুবক, শনিবার বাসন্তীতে শিউরে ওঠা দৃশ্য। বাসন্তী, শনিবার সাত সকালে চাঞ্চল্যকর ঘটনার জেরে কেঁপে উঠল বাসন্তী। ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। সাত সকালে বাসন্তীর ভরতগড়ে দেখা গেল এক হাতে চপার ও অন্য হাতে এক মহিলার রক্তাক্ত মুন্ডু নিয়ে হাঁটছেন যুবক। দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন স্থানীয়রা। জানা যায়, যুবক মৃত মহিলার দেওর। বৌদির কাটা মুন্ডু হাতেই থানায় গিয়ে সোজা আত্মসমর্পণ করেছেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সতী মণ্ডল, অভিযুক্ত যুবক বিমল মণ্ডল সম্পর্কে তার দেওয়ার হন। পুলিশের দাবি, এদিন সকালে দুজনের মধ্যে বচসা হয়, তারপরে ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে খুন করে মুন্ডু কেটে নিয়ে সোজা থানায় হাজির হয় বিমল। পুলিশ আধিকারিক সূত্রে খবর, ঠিক কোন কারণে ঝগড়া থেকে এই চরম পরিণতি হলো তা এখনও স্পষ্ট নয়, তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। ঘটনায় আগে থেকে কোনো মোটিভ ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। উত্তর সিকিমে তিস্তায় হাই অ্যালার্ট, বিরাট ধসে বন্ধ একাধিক রাস্তা। জলপাইগুড়ি, উত্তর সিকিমে তিস্তায় হাই অ্যালার্ট, প্রবল বৃষ্টির জেরে সেখানে রুদ্রমূর্তি ধারণ করেছে নদী। তিস্তায় প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে। পাহাড় থেকে ধসে পড়া কাদামাটি নিয়ে প্রবল বেগে সমতলের দিকে ধেয়ে আসছে তিস্তা। নদী পাড়ের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছে উত্তর সিকিম প্রশাসন। নদীর পাড়ে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে তিস্তা ভয়ঙ্কর চেহারা নেওয়ায় এবং প্রবল বৃষ্টির কারণে খাদে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ পর্যটকদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টি ও ধসের কারণে রাস্তা বন্ধের জেরে উত্তর সিকিমে আজ ট্যুরিস্ট পারমিট দেওয়া হয়নি। আজকের জন্য আগাম যেসব ট্যুরিস্ট পারমিট দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করা হয়েছে। গতকাল রাতে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত হয়, এর জেরে একাধিক জায়গায় ধস নামে। চুংথাংয়েও রাস্তা বন্ধ রয়েছে।
উত্তর সিকিমের টুং চেকপোস্টের কাছে বিশাল ধস নেমেছে, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ক্রমেই খারাপ হচ্ছে উত্তর সিকিমের পরিস্থিতি। মেঘ ও রোদের লুকোচুরি চলবে। কলকাতায় আজ বৃষ্টি কখন, দেখে নেব বিস্তারিত। কলকাতা শহর, কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার সকালের দিকে আকাশ রয়েছে মেঘলা, তবে বেলা বাড়তেই ধীরে ধীরে রোদের দেখা মিলেছে। দিনভর রোদ মেঘের লুকোচুরি চলছে। বিকেলের দিকে বৃষ্টিতে ভিজতে পারে শহর, তবে গত কয়েকদিনের মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 ডিগ্রি কম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার বাংলাদেশ অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে। অতি গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে, তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব ভারতে। বাংলাদেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে। নিম্নচাপটি সরে যাওয়ার পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। আজ শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, তারপর বৃষ্টি আরও কমবে। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প অধিক মাত্রায় থাকার ফলে বেশি তাপমাত্রায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। দক্ষিণবঙ্গের উপকূলের প্রায় দোরগোড়ায় বর্ষা পৌঁছে গেলেও আপাতত সেটি থমকে যাবে। আবহাওয়া অধিকর্তা জানান, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখন কয়েকদিন সময় লাগবে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় অবশ্য 10ই জুন। আবহাওয়ার খবরটি আজকের এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরটি পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। এক বছরে 500 টাকার জাল নোট বেড়েছে 37%। রিপোর্ট আরবিআইয়ে। নয়াদিল্লি। রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাপা হয়েছিল 2000 ও 500 টাকার নতুন নোট। 7 বছর যেতে না যেতে নতুন করে ছাপা সেই 2000 টাকার নোটই বাজার থেকে তুলে নিয়েছে মোদী সরকার। এবার শঙ্কা বাড়ছে 500 টাকার নোট নিয়ে, কারণ খোদ রিজার্ভ ব্যাংকেরই রিপোর্ট, গত এক বছরের মধ্যে 500 টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে রেকর্ড পরিমাণ 37.3%। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে যত জাল নোট বাজেয়াপ্ত হয়েছে এটা সেই পরিসংখ্যান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেও যে রয়েছে বিপুল জাল নোট। তাহলে নোট বাতিলে লাভ কী হলো? শুক্রবার এক স্যান্ডেলে এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। গত এপ্রিল থেকেই নগদ লেনদেনের ক্ষেত্রে আরও বেশি করে 100 ও 200 টাকার নোট চালু করার উপর জোর দিয়েছে রিজার্ভ ব্যাংক। ঠিক এক মাস পর 500 টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন মোদী সরকারের গরিষ্ঠতা বজায় রাখার অন্তরাত্মা তেলুগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই আবেদনের ঠিক 24 ঘন্টার মধ্যে 500 টাকার জাল নোটের বাড়বাড়ন্ত নিয়ে খোদ রিজার্ভ ব্যাংকেরই রিপোর্ট প্রকাশ। এই ঘটনা পরম্পরা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। গত 28 এপ্রিল রিজার্ভ ব্যাংক সার্কুলার জারি করে দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছিল এবার থেকে এটিএমগুলিতে আরও বেশি করে 100 ও 200 টাকার নোট রাখার ব্যবস্থা করতে হবে। এমনকি এজন্য সময়সীমা পর্যন্ত ধার্য করে দেওয়া হয়। সার্কুলার অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক ব্যাংকে অন্তত 75% এটিএমে 100 ও 200 টাকার নোট রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। 2026 সালের 31শে মার্চের মধ্যে তা বাড়িয়ে করতে হবে 90%। এমনকি 100 ও 200 এবং 10 টাকার নোট আরও বেশি করে ছাপার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সার্কুলার জারির ঠিক এক মাস পর গত 28 মে নিজের দলের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে চন্দ্রবাবু নাইডু বলেছেন, আমি কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংক এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি 500 টাকা নোট বাতিল করুন। দুর্নীতি প্রতিরোধে এই পদক্ষেপ জরুরি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি 500 কিংবা 2000 টাকার মতো বড় বড় নোটের দরকার নেই। ডিজিটাল কারেন্সির ওপর জোর দিন, আর্থিক দুর্নীতির প্রতিরোধে এটা কার্যকরী। এরপর বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক জাল নোট সংক্রান্ত রিপোর্টটি সামনে এনেছে, যেখানে বলা হচ্ছে 2023 থেকে 24 আর্থিক বছরের তুলনায় 2024 থেকে 25 অর্থবর্ষে 37.3% বৃদ্ধি পেয়েছে 500 টাকার জাল নোট চিহ্নিতকরণ। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ মাসের মধ্যে যত এমন জাল 500 টাকার নোট ধরা পড়েছে সেগুলির মোট আর্থিক অঙ্ক 5,88,000 কোটি টাকা। তার আগে আর্থিক বছরে ছিল 4,28,000 কোটি টাকা। শুধু 500 নয়, 200 টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে 13.9%। সবথেকে বিস্ময়কর হলো 10, 20, 50 ও 100 টাকার সব নোটই জাল হচ্ছে। দীর্ঘদিন ধরেই সিংহভাগ এটিএমে শুধুই 500 টাকার নোট পাওয়া যায়। ছোট অঙ্কের নোটের আকাল সর্বত্র। সেই অভিযোগ এবং জাল নোট দুয়ে মিলে টনক নড়েছে রিজার্ভ ব্যাংকের। কিন্তু মূল প্রশ্ন থেকেই যাচ্ছে। 2016 সালের 8ই নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের ঘোষণায় বলেছিলেন সন্ত্রাস, কালো টাকা ও জাল নোট সব বন্ধ হয়ে যাবে। পহেলগাঁও কাণ্ড কিংবা জাল নোট বৃদ্ধির রিপোর্ট বলছে 9 বছরে কিছুই বন্ধ হয়নি। ভারত, রাশিয়া ও চীনা নয়া মহাশক্তি। বেজিং দিল্লি সীমান্ত সমঝোতা ঘোষণা পুতিনের বিদেশমন্ত্রীর। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। নয়াদিল্লি। বিশ্ব কূটনীতির আকাশে নতুন অক্ষের নাম RIC, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চীন। এরকমই সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে। আলোড়ন সৃষ্টিকারী এই তথ্য দিয়েছেন স্বয়ং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, এই 3 রাষ্ট্রের মৈত্রী আপাতত পরবর্তী চমক। রাশিয়ার বিদেশমন্ত্রীর এই ঘোষণা যদি বাস্তবায়িত হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের সবথেকে চমকপ্রদ নতুন পাওয়ার সেন্টারের জন্ম হবে অদূর ভবিষ্যতে। মাথা তুলবে নয়া মহাশক্তি। এই মিত্রতার বন্ধন এবং সম্মিলিত জোটের চিত্র শেষবার দেখা গিয়েছে 5-এর দশকে। ভারত, রাশিয়া ও চীন 3 রাষ্ট্রের মৈত্রীর বার্তা আমেরিকাকে যথেষ্ট ক্রুদ্ধ করেছিল।
সেই সময়কালে ওয়াশিংটনের অস্বস্তির কারণ ছিল মাও সেতুং, নিকিতা ক্রুশ্চেভ এবং জওহরলাল নেহরুর মধ্যে ঘনিষ্ঠতা। যদিও চীনের সঙ্গে মৈত্রী ভারতের বজায় থাকেনি, 1959 সালের সীমান্ত সমস্যা এবং দলাই লামার ভারতে আগমন এই যৌথ কারণে চিড় ধরে সম্পর্কে। 1962 সালের যুদ্ধের জওহরলাল নেহরুর প্রিয় স্লোগান হিন্দি চিনি ভাই ভাই ধূলিসাৎ হয়। শুধু হয় ভারত ও চীনের শীতল সম্পর্কের যুগ। যদিও সোভিয়েত ইউনিয়ন ও ভারতের মৈত্রী প্রায় চিরস্থায়ী বন্দোবস্তেই পর্যবসিত, বিশ্ব কূটনীতির অসংখ্য শীত গ্রীষ্ম বর্ষার ইন্দোরুস ভাই ভাই থেকেই গিয়েছে। এমনকি হাল আমলেও চীনের সাপ্লাই করা পাকিস্তানের মিসাইল হানা থেকে ভারতকে পাহাড়ের মতো রক্ষা করে গিয়েছে রাশিয়ার দেওয়া S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। আবার 66 বছর পর পুরনো মৈত্রী কি নতুন অক্ষ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত এবং আস্থাহীন সক্রিয়তার জেরে ভারত, রাশিয়া, চীনের মধ্যে একটি নতুন জোট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে কি এই ত্রিশক্তি হবে নয়া বিশ্বশক্তি? এই সম্ভাবনা কোনো জল্পনার অঙ্গ নয়, কারণ স্বয়ং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এই সম্ভাবনার কথা ঘোষণা করেছেন। উরাল পর্বতমালা ঘেঁষা পার্ম শহরে লাভরভ আন্তর্জাতিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনফারেন্সে বলেছেন, আগামী দিনে সব কিছু ঠিক থাকলে ভারত, চীন, রাশিয়া একটি নতুন অক্ষ তৈরি করতে চলেছে। তিনি বলেন, ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ জিইয়ে রাখার জন্য আদতে নাট্যদায়ী। ভারতকে চীন থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত এটা, কিন্তু সেটা এখন আর চলবে না। সীমান্ত সমস্যা ও জটিলতা নিয়ে ভারত ও চীন ইতিমধ্যেই আলোচনা করেছে, সমাধান সূত্র পাওয়া গিয়েছে। রাশিয়া পুরোদস্তুর, ভারত ও চীনের সম্পর্ক স্থাপনে উদ্যোগী। ভারত আমাদের বন্ধু, চীনও। এই তিন সুপার পাওয়ার এক জায়গায় হলে সেটা যে বিশ্বশক্তি হবে তাতে সন্দেহ নেই। সেদিকেও কিন্তু অগ্রসর হচ্ছে নতুন বিশ্ব কূটনীতির সমীকরণ। নতুন অক্ষের নামও আমরা ঠিক করেছি, RIC। লাভরভ বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করছি যে আপাতত আমরা এই লক্ষ্য পূরণেই সবথেকে দ্রুত এগিয়ে চলেছি। বহু বছর আগে এই মৈত্রী ছিল, এমনকি রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়েভজেনি প্রিমাকভ প্রথম এই উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে এই পর্যন্ত 20 বারের বেশি বৈঠক হয়েছে তিন পক্ষের এই লক্ষ্য পূরণে। শুধুই বিদেশ নীতি সংক্রান্ত বৈঠক নয়, আমরা তিন রাষ্ট্র কথা বলছি, অর্থনীতি, বাণিজ্য, শিল্প নিয়েও। সুতরাং আমি এতটুকু বলতে পারি যে সময় এসে গিয়েছে, RIC অক্ষ আবার পুনর্জাগত হচ্ছে। সিকিমে 1000 ফুট নিচে পড়ল গাড়ি, মৃত এক, বাংলার পর্যটক সহ নিখোঁজ 8 জন। জলপাইগুড়ি নাগাড়ে বৃষ্টি চলছে উত্তর সিকিমে, সেই সঙ্গে রাস্তায় ছোট বড় ধস, অন্তত বিপদসংকুল হয়ে উঠেছে পাহাড়ি রাস্তা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ঝুঁকি নিয়েই সেই পথ ধরে যেতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে 1000 ফুট নিচে তিস্তায় পড়ে গেল পর্যটকদের গাড়ি। চালক সহ মোট 11 জন ছিলেন গাড়িতে। তারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উড়িষ্যার বাসিন্দা। সিকিম প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাত পর্যন্ত মাত্র 2 জন পর্যটককে সংকটজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্যাংটকের হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার বিকেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কমবয়সী চালক পাসাং শেরপার দেহ উদ্ধার হয়। বাংলার পর্যটক সহ এখনও নিখোঁজ 8 জন। তাদের মধ্যে রয়েছেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা ইতিশ্রী নায়েক জেনা। জাজপুরের বাসিন্দা তিনি। সপরিবারে উত্তর সিকিমে বেড়াতে এসেছিলেন। গুরুদংমার লেক দেখে ফিরছিলেন পর্যটকরা। রাত 9টা নাগাদ নচেন থেকে লাংচুংয়ের দিকে যাওয়ার পথে মুন্সিথাংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। বাঁক নেওয়ার সময় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সোজা গিয়ে পড়ে 1000 ফুট নিচে তিস্তার খাদে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগায় সিকিম পুলিশ, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, ITBP। প্রতিকূল আবহাওয়ার কারণে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধার কাজের কর্মীদের। ওই অবস্থায় রাতভর তল্লাশি চলে। শেষ রাতে পাহাড়ি খাদ থেকে 2 পর্যটককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় সেনা। ভয়াবহ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। পর্যটকদের উদ্ধার করতে সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার হওয়া পর্যটকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে উদ্ধার কাজ তদারকি করতে দেখা যায় মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন ও পুলিশ সুপার সোনম ডিচুক বুটিয়াকে। চুংথাংয়ের মহকুমা শাসক অরুণ ছেত্রী বলেন, পর্যটকদের উদ্ধারে সিকিম প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তিস্তায় NDRF এবং ডুবুরি নামানো হয়েছে। এদিন দুপুরের পর ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তিস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির খোঁজ মেলে। দড়ি বেঁধে সেটি টেনে তোলার চেষ্টা চলে। বিজেপি মহিলার মোর্চার নেত্রী ও তার পরিবার এবং রাজ্যের একাধিক পর্যটকের বিপদে পড়ার খবর পেয়ে এদিনই সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সিকিমের মুখ্যমন্ত্রী তাকে জানান, তিস্তায় পড়ে যাওয়া গাড়িতে ওড়িশার 6 জন পর্যটক রয়েছেন। উদ্ধারের পাশাপাশি আহতদের চিকিৎসা নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন তিনি। এদিকে শুক্রবারই সিকিমের জোরথাং থেকে লেকশিপ যাওয়ার পথে তাতোপানির কাছে পর্যটকদের আরও একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বাঁক নেওয়ার সময় অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে হতাহতের কোনো খবর নেই। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।